একটু বড় করে নাও, ছোট করবে না আরো বড়। আমি যদি ঝুঁকেছো আমি এইভাবেই থাকো, তুমি যেরকম খুব ভালো মানুষ সেরকমই দেখো। ওর ঠিক থাকলে ভালো থাকবে। তুমি এত লং জনতার হাত উপরে দিয়ে দাও, আরেকটু উপরে, আরেকটু উপরে, আরেকটু মগ ডালে। কখনো অ্যাকশন তো কখনো ভরপুর রোম্যান্স। পর্দার হিরোদের দেখা মাত্রই আমাদের মাথায় কিন্তু নানান কল্পনা আসে, তবে তিনি কল্পনায় নয়, তিনি বাঁচেন বাস্তবে। আর ঠিক সেই কারণেই তিনি কিন্তু বাস্তবে হয়ে উঠেছেন হিরো, এবং ঠিক এর আগে যে চিত্রগুলো আপনারা দেখেছেন সেটা কিন্তু সেটাই প্রমাণ করেন। তিনি অবশ্য বিশ্বাস করেন না, তাই তাকিয়ে রয়েছেন। কিন্তু ঠিক আছে, তুই লেখ, আমি তোকে বলছি তুই লেখা শুরু কর। ইন্ট্রোডাকশন অসাধারণ, অসাধারণ। তো তুমি কনভিন্সড? তুমি তাহলে আগের দুটো ইন্টারভিউতে যেগুলোর অ্যান্সার দাওনি সেগুলো আমায় দেবে? ওকে ফাইন, যেটার জন্য বললাম আর কি। এবং হিরো হয়ে ওঠা, হিরো হয়ে বাঁচা, আজকে সেই মুহূর্তটা ছিল রণজয়দা। জন্মদিনটা সত্যি আলাদা, তাই তো? হ্যাঁ, মানে এটা তো হচ্ছে ভেরি রিসেন্ট আর কি, মানে এটা লাস্ট 2 বছর হচ্ছে আর কি। তার আগে তো এরকম কোনো ঘটনা ঘটেনি। রাইট। আমি তো অবাকই হই আর কি, অনেস্টলি স্পিকিং। এবং প্রথমবার বোধহয় মানে প্রেস জানতে পেরেছে এরকম ঘটনাও ঘটেছে। কারণ আমি একটু দূরে দূরেই থাকি সবটা থেকে, কিন্তু কোনো একটা কোইন্সিডেন্টালি এমন ঘটনা এই বছর ঘটেছে, যার জন্যই পুরোটা হয়ে গেছে আর কি। তো আমরাও সাক্ষী হতে পেরেছি সবাই। হ্যাঁ, মানে এই ভালো লাগছে, বেশ নতুনত্ব ব্যাপার। এবং এতগুলো মানুষ এসেছেন, কতগুলো মানুষের সঙ্গে ফোনে কথা বললাম। আর আরও অনেক মানুষ যারা আসতে পারেনি, তারা এদের থ্রু দিয়ে অনেক মেসেজ পাঠিয়েছেন, গিফট পাঠিয়েছেন। ভালো লাগছে, নিজেকে ব্লেস মনে হচ্ছে। এদের থ্রু দিয়ে যেরকম অনেকে মেসেজ পাঠিয়েছেন, তুমি কথা বলছিলে আসানসোলের রানীগঞ্জেও একজন বসে রয়েছেন, তিনি বয়স্কা মহিলা। সবটার পরও কিন্তু আরও একটা বিষয় থাকে, সেটা হচ্ছে তোমার থ্রু দিয়ে এনারা বন্ধু হয়েছেন। হ্যাঁ, মানে এটা যে সময়টা হয় না, সোশ্যাল মিডিয়ায় তো আরও বেশি হয় না, সেটা হয়েছে। আমি একটা মাধ্যম হিসেবে কাজ করেছি কিছু মানুষকে বন্ধু হওয়াতে। ইটস অ্যামেজিং স্টাফ। একটা ভালো কাজ করেছি, তাহলে ভালো হয়েছে। রণজয়দার কখনো মনে হয় আজকের এটা ঠিক জন্মদিনের আগে যদিও বা, কিন্তু এই যে জন্মদিনটা আছে, প্রত্যেকটা জন্মদিনে তো নিজেকে একটু একটু করে তুমি আরও গ্রো করো সব দিক থেকে, কখনো মনে হয় যে এমন কিছু করছি যেগুলো ছাপ তো রেখে যাচ্ছে, কিন্তু এমন কিছু আর করব না যেটা অন্যরকমভাবে ছাপ রাখে? হ্যাঁ, অবশ্যই। সেটা জন্মদিন হিসেবে না, সেটা জীবনের অভিজ্ঞতা এমনি শেখায় যে এমন কিছু করবো না যাতে অন্যরকমভাবে ছাপ রেখে যায়। এবং সেই এমন কিছু করবো নাটা কোনো এমন কিছু নয় যেটা নৈতিকতাতে আটকায়। সে এমন কিছুই যেটা এমন আর জীবনে গুরুত্ব নেই, অপ্রয়োজনীয়, সেখানে আর নিজের মাথা ইনভেস্ট করবো। জন্মদিনে এখন সব থেকে বেশি অনেক রকমভাবে, তো অনেক বয়সের সাথে তো অনেক রকমভাবে জন্মদিন পালন হলো। ছোটোবেলায় হয়তো উত্তেজনা উন্মাদনাটা অন্যরকম ছিল, এখন আস্তে আস্তে অন্যরকম হচ্ছে। যদিও ফ্যানরা ফেরত নিয়ে এসেছেন আজকে, আশীর্বাদ করে একেবারে মাথায় বাড়ি থেকে পায়েস করে আনা গুড়ের। ফিটনেস ফ্রিক কিন্তু তুমি। না, আমি জন্মদিন প্রচুর খাই। আচ্ছা, আমি জিম করি যাতে আমি খেতে পারি, তাই ভয়ঙ্কর একটা খাদ্যরসিক মানুষ। আমার খুবই ভালো লাগে ওনারা যে আমাকে মাঝে মাঝে বিভিন্ন ফ্যানেরা আমাকে এখানে না টিফিন ক্যারিয়ার করে অনেক খাবার দিই। আমরা আজকে দেখলাম আমি তৃপ্তি ভরে খাই, বিভিন্ন রকমের খাবার খাই, মাঝে মাঝেই পাই, প্রত্যেক মাসে 1-2 বার করে তো পাই। এবং সব থেকে বড় ব্যাপার আরও একটা জিনিস দেখলাম, তুমি একেবারেই কথা তুললে না যে আমার জিম আছে, না আমি কম মিষ্টি খাবো। তুমি খেলে? কেন খেতে চাই, কেন খাবো না? অবশ্যই খেতে চাই আমি, সত্যি আমি খেতে খুব ভালোবাসি, আমি খাবো। আমি জিম করি যাতে আমি খেতে পারি, কেন খাবো না? এইটা কিন্তু একটা পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড। জিম করেন যাতে তিনি খেতে পারেন, কারণ তিনি খাদ্যরসিক মানুষ। বাঙালি হয়েছি আমি, এত রকমের বাঙালিদের পদ আছে, আমি এগুলো মিস করে যাবো, হয় নাকি কখন? ট্রু। ঠিক যেরকম বাঙালিদের নানান পদ রয়েছে, সেরকম তোমার নানান চরিত্র রয়েছে, যেরকম নানান চরিত্র দিয়ে তুমি দর্শকদের মনে জায়গা করে নিয়েছো। কিন্তু তুমি কোথায় একটা কথা তুলছিলে যে সিরিয়ালের মাধ্যমেই দর্শকেরা তোমাকে বেশি পরিচিতি দিয়েছে, না তাই জন্যই আজ কিন্তু তোমার সিনেমাগুলো দর্শকেরা সেইভাবে দেখছেন। হ্যাঁ, নো ডাউট। আমি প্রচণ্ডভাবে গ্রেটফুল দ্যাট গড হ্যাজ ডিসাইডেড কি আমি একটা সময় পরে গিয়ে আবার সিরিয়াল করা শুরু করি। এবং এই সিদ্ধান্তটা আফটার করোনা মনে হয়, এখন দাঁড়িয়ে মনে হয় আমি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমি প্রায় 2012-তে আমি লাস্ট কলকাতায় মেগা সিরিয়াল করে যখন আমি ছেড়ে চলে যাই, তারপরে আমি আবার কলকাতায় ব্যাক করি। আমি বম্বেতে তখন গিয়ে সিরিয়াল করছিলাম, যখন মাথাটা পাগল টাইপের লোকজন আছে, আমি মাথাটা খিটকায় না, ছবি করবো, সব ছেড়ে দিয়ে সিরিয়াল ওখানকারও সিরিয়াল ছেড়ে দিয়ে আমি কলকাতায় চলে আসি।
যে সিনেমা পড়ব, এসে যে ছবিগুলো করছিলাম ইনিশিয়ালি সেগুলো সেরকমভাবে ক্লিক করেনি, কিন্তু লেগেছিলাম যে ছবি করবো। তারপর একটা সময় পর দুটো মেইনস্ট্রিম ছবি করার পরে রিয়েলাইজ করলাম যে না, আমার খিদে মিটছে না, ছবিটাও সেরকম কিছু আকার ধারণ করলো। হ্যাঁ, বাংলাদেশে একটা ছবি করছিল, বাংলাদেশ খুব হিট করেছিল। তারপরে আমি ফেস্টিভ্যালে ছবি করা শুরু করেছি, যেখানে আমার খিদে মেটা শুরু হলো। আমি ভালোই ছিলাম কিন্তু তারপরে এই করোনাটা আসার পরে যখন একদমই আর্থিক অবস্থা আরও খারাপ হলো, তখন আমি সিরিয়াল করার সিদ্ধান্ত নিলাম। এবং এখন বুঝতে পারি যে সিরিয়াল করার সিদ্ধান্তটা কারেক্ট ছিল আমার, কারণ তার আগে আমি প্রায় সব মিলিয়ে খুব কম করে হলেও, লোকে হয়তো শুনলে বলবে বাড়িয়ে বলছে কিংবা এরকম বন্দিয়ে বলতে খারাপ লাগে না, কিন্তু লোকে খোঁজ দিলেই জানতে পারবে যে স্টার কালার্স জি থেকে না, কারণ জিয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ, একটা না ওটা বোধহয় জি হয়, বাদবাকি সব স্টার আর কালার্স এরকম মোস্টলি স্টার। তো স্টারের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। প্রায় কম করে হলেও 30-35টা সিরিয়াল আমি ছেড়েছি লাস্ট 9 বছরে। করবো, ছবি করবো। তারপরে সিচুয়েশন ছিল ভাগ্যিস আবার সিরিয়ালে আমি ব্যাক করলাম, যে এত মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত থাকতাম। এবং তার জন্য এখন যে ফেস্টিভ্যালের ছবিগুলো আমি করি তারা দেখতে যান, এইটা তো একটা বিরাট পাওয়া। অ্যাবসলিউটলি, এটা একটা বিরাট পাওয়া। আমি জানি না আমি কতদিন অবধি আর সিরিয়াল করবো, কিন্তু এরপরে একটা প্রজেক্ট করি, দুটো প্রজেক্ট করি, যাই করি, বাট চেষ্টা করব যে এই লোকজনগুলোকে যেন আমি আমার সঙ্গে রাখতে পারি, যারা আমার কাজ হারিয়ে না যায়। ডেফিনেটলি রাইট। রণদা, যেটা আরও একটা বিষয়, তুমি এক্ষুনি সিদ্ধান্ত নিয়ে কথা বলছিলে যে সিরিয়ালে আসার সিদ্ধান্তটা তোমার একদম কারেক্ট ছিল। একটু আগে ফ্যানরা তোমার প্রচণ্ড ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন, তোমার অনেক সিদ্ধান্তের কথা জানতে চাইছিলেন, আপামর দর্শকও জানতে চান, কিছু ভেবেছ? যেদিন ভাববো জানি না, এইগুলো না ভীষণ মিস্টেরিয়াস অ্যান্সার, আপনারা একমাত্র বার করতে পারবেন। যাই হোক আর কি, হাসি তো অনেক কথাই বলছে। জন্মদিনে কি প্ল্যানিং? জন্মদিনে আমার প্ল্যানিং সকালবেলা উঠবো দেরি করে, তারপর একটু এক্সারসাইজ করতে যাবো, বাড়ি আসবো, আর ভালো করে খাওয়া দাওয়া করবো, তারপরে একটু কোনো মন্দিরে যাবো, সামনে পুজো দেবো, বাড়ি আসবো, একটু জানতে চাইছি বাড়ি আসবো, এসে একটু পড়াশোনা করবো, করে দেবো, বন্ধু বান্ধবের সঙ্গে একটা জায়গায় মিট করে সবাই মিলে আড্ডা। বন্ধু বান্ধব, হ্যাঁ, আমরা তো সোশ্যাল মিডিয়ায় ছবি আর কি দেখবোই, জানার কথা। দেখতেই পাবে, এই তথাদা অনিমেষ ভাদুরী, আমার স্কুলের কিছু বন্ধু বান্ধব সব, আর যেটা দেখার জন্য চাতক পাখির মতো সবার চোখ, সব বন্ধু বান্ধবই থাকবে। ওকে ফাইন, আই গট মাই অ্যান্সার। শেষ করবো, শেষে ঠিক যেটা দিয়ে শুরু করেছিলাম, হিরোর কথা বলছিলাম। কদিন আগেই, তোমার ঠিক জন্মদিনের আগেই, তুমি কিন্তু হাতে নাতে সেই মানুষগুলোকেও ধরেছো যারা তোমায় ভালোবাসার নামে আবার অনেকে ছদ্মভাবে তোমাকে নিয়ে এসে প্রতারণা। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। মানে একজন ভদ্রমহিলা উনি এসেছিলেন এখানে, আমার মানে রিয়েলি ফেল্ট ব্যাড ফর হার, বিকজ দ্য ওয়ে শি ওয়াজ স্পিকিং টু মি, দ্যাট ইদার কেউ একটা ব্লাফ করেছে ওনাকে, আমার হয়ে কথা বলেছে, ঠিক আছে, উনি যদি টেকনিক্যালি ভুল বুঝে থাকেন সেটা অন্য ব্যাপার। আমার যথাসাধ্য আমি চেষ্টা করলাম ওনাকে বোঝানোর, আমার কোনো দায় ছিল না, কিন্তু আমি বুঝলাম যে একটা মানুষ আমার দায় থাকুক না থাকুক, কিন্তু উনি কষ্টটা পেয়েছেন সেটা জেনুইন, সেটা তো আমি অস্বীকার করতে পারি না। সো আই সেড যে আপনি ভুল বুঝছেন, এরকম কিছু না, রাইট, তুমি ক্লিয়ার আউট করেছো। অ্যান্ড সেকেন্ড থিং ইজ কে ভাই, কেউ যদি আমার নাম নিয়ে কথা বলো সেটা বলুন, এটা অন্যায়। কোনো মানুষকে কষ্ট দেওয়ার অধিকার তো আমার নেই, ঠিক আছে, কারোরই নেই, সেটাই খারাপ। এটা কেউ যেন না করে প্লিজ। আমি তো থ্রু দিয়ে তো চ্যানেলেও সব মানে সাবস্ক্রাইবারদের আমি বলবো যে প্লিজ মানে এরকম কেউ কোথাও যেন না করেন আর কি। বলবেন যে হ্যাঁ আমার রণজয়ের কাজ ভালো লাগে, কিংবা রণজয়কে আমি চিনি তাই ওর সাথে কথা বলছি, হোয়াট এভার, কিংবা রণজয়কে আমাদের খুব খারাপ লাগে তাই রণজয়ের নাম করে কথা বলছি, তাও ঠিক আছে, কিন্তু আমি হয়ে কথা বলবেন এটা ঠিক। অ্যাবসলুটলি, কিন্তু যেটার জন্য আর কি আসা আজকে জন্মদিন, এক দল মানুষ আজকে এখানে এসে ভালোবাসা জানিয়েছেন, আরও মানুষ ওখানে বসে রয়েছেন, তাদের জন্য কি বলতে চাইবে যারা প্রত্যেকটা চরিত্রে তোমাকে সমানভাবে ভালোবাসা দিচ্ছেন? রণজয় বিষ্ণুকে ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। আমি এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য এটাই আমি ভাবিনি কখনো, সত্যি বলছি। এটা লাস্ট 2-3 বছর 4 বছরে স্পেশালি আমি আরও বেশি করে টের পাচ্ছি আর কি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনারা সকলে ভালো থাকবেন, আশীর্বাদ করুন যেন আরও অনেক ভালো কাজ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ রণদা, এবং ইন অ্যাডভান্স হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ।